যে অপারেশনটা হয়েছে, অপারেশনের একটা নাম দিয়েছে, সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে, আমরা এখানে দাঁড়িয়ে বগ্রাম করছি, আমরা নিরাপদে আছি, বর্ডারটা নিরাপদ আছে বলে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সেনাদের আত্মত্যাগ, আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমি গত পরশু দিনকে ঠিক এই সময়ে বলেছিলাম যে 14 দিন হয়ে যাচ্ছে, আমার আর তর সইছে না, আমাদেরকে দরকার লাগলে বলুক, আমাদেরকে দায়িত্ব দিক। সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে, আমাদের সেনাদেরকে বলুক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন, রাত 1:30টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে, মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যে জঙ্গি সংগঠনগুলো ছিল, তাদেরকে গুড়িয়ে এসেছে। এটাই আমাদের সেনা। যারা বর্ডার পার করে প্রায় 300 কিলোমিটার ভিতরে ঢুকে পাহেলগাঁওতে অ্যাটাক করলো, অ্যাটাক করে মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত, সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে, মোদিজিকে জবাব দিতে হবে, অমিত শাহজিকে জবাব দিতে হবে। আমরা আমাদের সেনাদের জয়ধ্বনি দেব। কর্নেল সুফিয়া কুরেশি, উইং কমান্ডেন্ট ভূমিকা সিং সহ যারা ওই টিমে ছিলেন, তাদেরকে আমরা স্যালুট জানাবো। সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব, যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকতো, সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল? এই জবাবটা কিন্তু আপনাদেরকেও দিতে হবে, জবাব দিতে হবে না? আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানতে পারবেন, প্রতি 10 মিটার ছাড়া ছাড়া, প্রতি 15 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে, থাকে সেখানে, তাদের জিজ্ঞাসা প্রয়োজনে চেক করে। শুধু তাই নয়, এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে, এই পার্কের টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। যখন টিকিট কেটে ভিতরে ঢুকবে যারা সিভিলিয়ান, তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে। ওই দিনকে ছিল না কেন? ছিল না, না রাখা হয়নি? এই প্রশ্ন থাকছে। এর প্রশ্নের উত্তর কে দেবে? ভারত সরকার দেবে। এটা তদন্ত সাপেক্ষ। আপনারা জানেন যে পশ্চিম বাংলার 3 জন খুন হয়েছিল, শহীদ হয়েছিল এই বর্বরদের আক্রমণে। একজনের নাম খুব চর্চা হয়েছে, যদিও তার নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে, ওই বিতর্কে আমি জড়াবো না। এদিকটা সামনের দিকে আসলে তো বলতে ভালো লাগবে, আমার মুখটা এদিকে চলে আসছে। যারা ভলেন্টিয়ার আছে, কি করছেন আপনারা? আমার তো কনসেন্ট্রেট এদিকে চলে যাচ্ছে না। আরো 2 জন আছে, একজনের বেহালা শখের বাজারের ওখানে বাড়ি, আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে। আমি গোপনে চুপি সারে বেহালাই সমীর বাবুর বাড়িতে গিয়েছিলাম। ওই বর্বরদের গুলিতে সমীর বাবুও শহীদ হয়েছিল, তার স্ত্রী সাথে ছিল। তার স্ত্রী, তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম, কিছু জিনিস জেনেছি। যেটার হতে জানার মধ্যে একটা অন্যতম, যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে, প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে, যে ওখানে গুলি চালাবার পরেও 2 ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি? 2 ঘন্টা পরে রেস্কিউ করার জন্য আধিকারিকরা এসেছেন, প্রশাসন এসেছেন। তাহলে 2 ঘন্টা আর্মিদের কাছে হয় খবর চাইনি, বা তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে আসতে দেয়নি। এগুলো তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত করতে হবে। কে তাদেরকে আটকে দিয়েছে, কেন বা তারা দেরিতে আসলো, এগুলো তদন্ত সাপেক্ষ। তদন্তর আমরা দাবি জানাচ্ছি। তবে আমরা ভুলে যাচ্ছি না, 2019 সালের ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল। শুনেছিলাম 300 কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের ওপরে তারা
আক্রমণ চালিয়েছিল, আমাদের দেশের 40 জন অধিক জওয়ান শহীদ হয়েছিল। দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের 40 জন জওয়ানকে হারিয়েছিলাম, 40 জন সিআরপিএফ কে হারিয়েছিলাম। এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই 40 জনের কারা খুনি, কারা ঘাতক, 300 কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে এখনো জানতে পারলাম না। কিন্তু বলছে তদন্ত হচ্ছে। তাই আমরা এটা দাবি জানাবো, দাবি তুলবো আমরা যে আমাদেরকে, আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইকে যারা খুন করেছে, কারা কারা খুন করেছে এবং বর্ডার থেকে তারা 300 কিলোমিটার দূরে অত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো, কাদের সহযোগিতা ছিল, তাদেরকে খুঁজে বার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। এই আওয়াজটাও আমরা তুলব। কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান, আমি গত পরশু দিনকে ঠিক এই সময়ে বলেছিলাম যে 14 দিন হয়ে যাচ্ছে, আমার আর তর সইছে না, আমাদেরকে দরকার লাগলে বলুক, আমাদেরকে দায়িত্ব দিক। সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে, আমাদের সেনাদেরকে বলুক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন, রাত 1:30টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে, মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যে জঙ্গি সংগঠনগুলো ছিল, তাদেরকে গুড়িয়ে এসেছে। এটাই আমাদের সেনা। তাহলে সেনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে? আমাদের সেনা নিয়ে কোনো প্রশ্ন নাই। সেনাকে যারা পরিচালনা করছে, কেন 2 ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এটাও জানতে হবে, খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে, তদন্ত সাপেক্ষ। তাই বন্ধুগণ বলবো, আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে, আমরা এখানে দাঁড়িয়ে বগ্রাম করছি, আমরা নিরাপদে আছি, বর্ডারটা নিরাপদ আছে বলে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সেনাদের আত্মত্যাগ, আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে, অপারেশনের একটা নাম দিয়েছে, সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে। कर्नल सुफिया कुरैशी, উইং কমান্ডেন্ট ভূমিকা সিং, এদের পরিচালনায় একজন কমান্ডেন্ট কাশ্মীরের, যেগুলো নাম পেয়েছি আমরা, বাকি তো পাচ্ছি না, বিলাল আহমেদ সম্ভবত হবে। এরা যারা লড়াই করলো, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল এবং যে 26 থেকে 27টা ভাইকে শহীদ করলো, তার বদলা নিয়ে আসলো। সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে। এই অপারেশন যে নামে হচ্ছে সেটাকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে। মানে ও আমার ভাই শহীদ হলো, আমার অন্য ভাইকে লড়াই করলো, শহীদের বদলা নিল, আর মধ্যখানে পুঁজিপতিরা, এই মোদির যারা ছত্র ছায় থাকে, এই অমিত শাহদের ছত্র ছায় যারা থাকে, এই শুভেন্দু অধিকারী যাদের লালন পালন করছে, ব্যবসা করার সুযোগ দিচ্ছে, এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, এদেরকে খুঁজে বার করতে হবে। দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ এরা আমাদের লড়াইকে, আমাদের বীরত্বকে এরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে। এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর সাথে সাথে দুর্ভাগ্য, আমাদের 56 ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এই পেহেলগাঁওয়ে অ্যাটাকের পরে দুবার কি হয়েছে, ওয়াল পার্টি মিটিং হয়েছে। আমাদের রাজ্যের মানুষ ওয়াল পার্টি মিটিং ভুলে গেছে। জানেন ওয়াল পার্টি মিটিং কি? যত ন্যাশনাল লেভেলের পার্টি আছে বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন, যেই পার্টি আছে, সবাইকে নিয়ে মিটিং হয়। আমাদের রাজ্যে এরকম হয়েছে? আমি তো বিধায়ক 4 বছর হলাম, একবারের জন্য অল পার্টি মিটিং ডাকতে শুনলাম না রাজ্য সরকারকে। কোনো যখন এমার্জেন্সি সিচুয়েশন এসে যায়, কোনো সমস্যা এসে যায়, সমস্যা থেকে উত্তরানোর জন্য অনেক ক্ষেত্রে অল পার্টি মিটিং হয়। স্বাভাবিকভাবে অল পার্টি মিটিংয়ের নেতৃত্বে থাকে রাজ্যেতে হলে মুখ্যমন্ত্রী আর দেশের হলে প্রধানমন্ত্রী। আর এই মুহূর্তে আমাদের দেশের 56 ইঞ্চিকে দেখতে পেলাম না। আজকেও একটা অল পার্টি মিটিং হয়ে গেল এই রিগার্ডিং টেরর অ্যাটাক নিয়ে, সেখানে 56 ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন
এই দুটো মিটিংয়ের মধ্যে একটা মিটিংয়ে উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে। তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক, আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে। কার কথা বলছি বুঝতে পেরেছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা বলছি আমি। আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে। সমস্যা অনেক, বুঝতে পেরেছেন? এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ, আর শান্তিপূর্ণভাবে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে। এবার আসা যাক, মোদি মুসলমান মায়েদের জন্য, মুসলমান বিধবাদের জন্য, মুসলমান গরিবদের জন্য, মুসলমান বাচ্চাদের জন্য নাকি খুব চিন্তিত। মোদি চিন্তিত হয়েছে। আমি দেখো, এর আগে অনেক বিল হয়েছে। এই 2025 সালে এর আগে 13টা বিল হয়ে গেছে ভাই আমাদের পার্লামেন্টে। আমি কিন্তু অত সিরিয়াস দেখিনি, সরি আইন হয়েছে, অত সিরিয়াস দেখিনি। যেই শুনেছি মোদি নাকি মুসলমানদের ভালো করবে বলেছে, আমি এটা আইনটাকে একটু পড়তে হবে ভাই, আমার এমনি ধৈর্য একটু কম। তাহলে আইনটাকে আমি একটুখানি বেশি করে পড়ার চেষ্টা করলাম। যারা আমাদের মাস্টার সাহেব এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের কার্যকারী সভাপতি শামসুল স্যার, আমাদের অ্যাডভোকেট জামির সাহেব, তো এনাদের সাথে একটু আলোচনা করতে লাগলাম যে আইনটাকে একটু নিয়ে একটু বিশ্লেষণ করা যাক, কি ভালো করতে চেয়েছে। ওরে বাবা, ভয়ঙ্কর ভালো চেয়েছে মুসলমানদের। আর আমি পৃথিবীর মধ্যে সব থেকে বোকা মুসলমান, মোদিদের আমি বদনাম করছি আপনার ভালো চেয়েছে, বুঝতে পেরেছেন? আর আমি বিজেপির দালাল, ওই জন্য মোদির বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে 5টা করে উকিল লাগাই সুপ্রিম কোর্টে আইনটাকে আটকানোর জন্য, বুঝতে পারছেন তো? আমি বিজেপির দালাল, আমরা বিজেপির দালাল বসে আছি, কিন্তু আমাকে ঠেলে দিচ্ছে আমাদের টিম যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন, 5টা করে কম করে উকিল না করাচ্ছি আমরা, বুঝতে পারছেন? বিজেপির দালালটা কে বলুন তো, বলুন না, বলুন একটু। যারা বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তারা বিজেপির বন্ধু না পশ্চিমবাংলার মুসলমানদের বন্ধু, আপনারাই ডিসাইড করে নেবেন। ফিরে আসা যাক। তো আমি একটা আপনাকে ক্লিয়ার করে দিই, মোদি না মুসলমানদের ভালো করবে, মোদি না গরিব হিন্দুদের ভালো করবে, এই মোদি শিল্পপতিদের ভালো করবে, তাছাড়া কারো ভালো করবে না, এরা মাথায় রাখবেন। আপনার এলাকার যিনি হিন্দু ভাই আছে, 10 বছর 20 বছর একসাথে উঠা বসা করছি, তাকে বুকে হাত দিয়ে বলতে বলুন, সে যেই অবস্থায় ছিল 10 বছর মোদি ক্ষমতায় আসার পরে তার অবস্থার পরিবর্তন হয়েছে না আরো খারাপ জায়গায় গিয়েছে, তাকে জিজ্ঞাসা করুন, তার খারাপ জায়গায় গিয়েছে। কিন্তু দেখুন খোঁজ নিয়ে, রাজনাথ সিং এর ভাইপো এভিয়েশন মিনিস্টার লাস্ট এর আগের বছরে যিনি ছিলেন, তার বড় ছেলে অমিত শাহজির ছেলে জয় শাহজির কোন জায়গায় চলে গিয়েছে। আর আমার পাড়ার হিন্দুর গরিব যিনি রাম কাকার ছেলে, রাম কাকার অবস্থা কোথায়? তলনিতে। ঠিক একইভাবে 2011-এর আগে মুসলমানদের ভালো চেয়েছিল, নওশাদ সিদ্দিকীদের ভালো চেয়েছিল মমতা ব্যানার্জি। খোঁজ নিয়ে দেখুন না যারা বসে আছেন এখানে, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি 2011 সালে তার কত সম্পত্তি ছিল, কোন জায়গায় ছিল, আর আপনার ভাইপো কোন জায়গায় ছিল? এই 15 বছর হতে চলেছে, ওরা রকেটের গতিতে বেরিয়ে যাচ্ছে, আর আপনার ভাইপো ভ্যান চালাচ্ছে। ঠিক কথা বলেছে একদম, বুঝতে পারছেন? তো আসা যাক মোদির কাছে। মোদি না হিন্দুর ভালো চাই না মুসলমানের ভালো চাই, মোদি কাদের ভালো চাই জানেন? মোদি ওপেন কল দিচ্ছে, বোঝানোর জন্য বলছি, কলকাতা এয়ারপোর্টটা বেসরকারিকরণ হবে, কে লিজ নেবে? আপনার পাড়ার রাম কাকাকে অফার করছে, আর আদানি আম্বানিদেরকেও বলছে। বলেন আপনার পাড়ার রাম কাকা বা সরস্বতী মা বা ফতেমা মা যে কেউ হতে পারে, সে কলকাতা এয়ারপোর্টটাকে লিজের মতো নেওয়ার মতো ক্ষমতা আছে? কিন্তু বলছে ওপেন টু অল, আমি করছি, ট্রেনকে কিনবে, স্টেশনকে লিজ নেবে, সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। সবাইকে বলছে, নওশাদ সিদ্দিকীকে বলছে দম থাকলে তুমি কেন, বিশ্বজিৎ দাকে বলছে তোমার জন্য অফার আছে। আর আমাদের পার্টির যে একটা ছোট্ট কর্মকর্তা নিমাই মুন্ডা অশোকনগরের, তাকেও বলছে তুমি কি হাওড়া স্টেশনটা ভাড়া নেবে? আর আদানি আম্বানিদেরকেও বলছে তুমি কি হাওড়া স্টেশনটা ভাড়া নেবে? বলুন নিমাই মুন্ডা, বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকীর ক্ষমতা আছে নিয়ার? তো কে নেবে? ওনার বন্ধুরা নেবে। কিন্তু বোকা সবাইকে বানিয়ে দিচ্ছে। আমি ফিরে আসা যাক এই আইনের দিকটাতে। তো মুসলমানদের ভালো চেয়েছে, আমি একটু খুঁটিয়ে দেখলাম কেমন কেমন ভালো চেয়েছে। কয়েকটা পয়েন্ট বলবো, ছোট থেকে একটু বড়র দিকে যাব।
এই আইনে বলা ছিল 1995 সালের যে আইনটা ছিল, বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। আর মোদি মুসলমানদের ভালো চেয়ে সেই জেলেটা 12 বছর করা দরকার ছিল, ও কমিয়ে মাত্র 6 মাস করলো। মানে ওয়াকফ দুর্নীতি কর, 6 মাস জেল কাটার পরে তুই ছাড় পেয়ে যাবি। মোদি যদি মুসলমানদের ভালো চাইতো, মোদিজি মুসলমান মায়েদের যদি ভালো চাইতো, মুসলমান বিধবা বোনেদের যদি ভালো চাইতো, তাহলে তো ওই 2 বছরের শাস্তিটা তো 12 বছর করে দিতে পারতো ভাই।